আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। বিশেষ করে যদি আপনি এরকম পর্যায়ে থেকে থাকেন যে সামনে আপনার পরীক্ষা, সেটা হতে পারে মাসখানেক পরে, হতে পারে এক সপ্তাহ পরে, অথবা এটা হতে পারে আরো 2-3 মাস পরে, সেটার জন্য ভেবেচিন্তে আপনার অনেক ভয় লাগছে। বিশেষ করে হচ্ছে আমি পরীক্ষায় ভালো করব কি না, অর্থাৎ নিজের প্রতি একটা ডাউট যদি থেকে থাকে, তাহলে ইয়েস, আপনি হচ্ছে সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আমি আশা করি। কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আবির স্যার ডিসকাস করব হচ্ছে আপনার পরীক্ষার সময় আপনি কিভাবে পরীক্ষার যে ভয় ভীতিটা আছে সেগুলো থেকে নিজেকে কিভাবে বিরত রাখতে পারেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পরীক্ষার সময় অনেক শিক্ষার্থীরাই দেখা যায় যে পরীক্ষাটা কেমন হবে না হবে, অর্থাৎ আমার সিলেবাস এখনো হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয় নাই, অথবা হচ্ছে যতটুকু কমপ্লিট হয়েছে বা যতটুকু আমি পড়েছি সেটার থেকেই কি আসবে কিনা, কমন পাবো কিনা, এরকম নানান ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করে থাকি নর্মাল ভাবে বেশিরভাগ শিক্ষার্থীরাই। তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকতেছে এই ভিডিওতে ইনশাল্লাহ। এই ধরনেরই হচ্ছে 8টি কৌশল আমি হচ্ছে এই ভিডিওতে বলবো, যেগুলো আশা করি আপনি যদি ভালোভাবে ফলো যদি করতে পারেন, তাহলে আশা করি আপনার যদি পরীক্ষা ভীতি যদি থাকে, তাহলে ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধরনেরই আমি হচ্ছে 8টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি পার্সোনালি আমি নিজেও হচ্ছে ফলো করি, স্টিল নাও করি। তো আপনি পরীক্ষার যেই লেভেলেই থাকেন না কেন, অথবা হচ্ছে স্কুল লেভেলের পরীক্ষা হতে পারে, কলেজ লেভেল, ভার্সিটি লেভেল, এমনকি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আশা করি বিষয়গুলো আপনাদের অনেক কাজে দিবে। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করছি। তো স্টার্ট করতেছি আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ টিপসটা সেটা দিয়ে। ওকে? আচ্ছা, তো টিপস নাম্বার 1 দেখতেছি আমরা। ওকে, তো প্রথমেই হচ্ছে আমাদের আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে, আমি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখেছি, সেটা হচ্ছে নিজের পড়ার ধরন সম্পর্কে ধারণা থাকা। এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে মানে অন্যকে কপি করতেও যাই অনেক সময়। ঠিক আছে? এটা মানে দোষের কিছু না বিষয়টা। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় এই কপি করার ফলে দেখা যায় আপনার পড়ার উপর অনেক কিন্তু ইফেক্ট পড়ে এটা। যেমন হচ্ছে অনেকেই হয়তো আপনাকে বলতে পারে যে আপনি সকালে পড়েন বা হচ্ছে আপনি দুপুরে পড়েন। এখন তার জন্য হয়তো এই টাইমটা অনেক সুটেবল। সেটা আপনার জন্য নাও কিন্তু হতে পারে। ঠিক আছে? আর তাছাড়া হচ্ছে আরেকটা বিষয়, অনেকে হচ্ছে পড়তেও হচ্ছে এমনও হইতে পারে যে হচ্ছে অনেকে পড়লে তেমন একটা মনে থাকে না, লিখলে বেশি মনে থাকে। তো তার জন্য সবচাইতে বেশি ভালো হয় সে যেন হচ্ছে কি পড়ার চাইতেও সে যেন লেখে। আবার হচ্ছে অনেকের পড়ার পাশাপাশি হচ্ছে লিখে ফেললেও তাড়াতাড়ি মনে থাকবে। এটা আমি নিজেও হচ্ছে ফলো করি। বিশেষ করে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে পাশাপাশি নোট করে রাখবেন। সেটা নরমাল একটা বিষয়ও কিন্তু হইতে পারে। ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ বিষয় তো অবশ্যই নোট করতে হবেই। এটা হচ্ছে আমি সকল স্টুডেন্টকে পার্সোনালি বলিও যে আপনারা অবশ্যই নোট করবেন। ঠিক আছে? তো এই সহজ ভাষায় বলতে গেলে মূল কথা হচ্ছে যে আপনার যে পড়ার ধরন সম্পর্কে আপনাকে ভালো একটা আইডিয়া থাকতে হবে। যে আমি কিভাবে পড়লে আমার মনে থাকে। ঠিক আছে? সেটা গল্প আকারে হোক, সেটা ছন্দ আকারে হোক, বা হচ্ছে আপনার কোনো স্পেসিফিক থিংস দিয়ে বা কোনো জোকস দিয়ে হোক বা কোনো ঘটনা দিয়ে হোক, পড়াটাকে মনে রাখার যে বিষয়টা, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি যেভাবে পড়ে অভ্যস্ত, আপনি সেটার সাথেই গেলে ইনশাল্লাহ আপনার সাকসেসফুল হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমার প্রথম যেই টিপস, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল আশা করি। তো এবার আমরা হচ্ছে 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ কৌশল অর্থাৎ টিপস, সেখানে একটু যাচ্ছি। তো 2 নাম্বারে বলা হচ্ছে, আমার কাছে এটাও মনে হয়েছে যে আগে থেকে রিভাইজ শুরু করা। আমার কাছে মনে হয় যে অধিকাংশ স্টুডেন্ট দেখা যায়, শিক্ষার্থীরা এবং হচ্ছে বিশেষ করে অনেকের আ চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা দেখা যায় যে সময় থাকতে কিন্তু আমরা পড়াগুলো রিভাইজ করতে কিন্তু পারি না। বা হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় এখানে কিন্তু আলসামির ভাবটাও কিন্তু চলে আসে যে আমরা বলি যে না পরে পড়বো, পরে পড়বো। বিষয়টা হচ্ছে এরকম না। আপনার হচ্ছে আপনার পরিকল্পনা মোতাবেক আপনার যতটুকু সময় লাগবে এটা আপনি সবচাইতে ভালো জানেন যে আপনার কতখানি সময় লাগতে পারে। এখন একটা অধ্যায় স্পেসিফিক ভাবে যদি আমি এক্সাম্পল দিই, একটা অধ্যায়ে অনেক স্টুডেন্টের দেখা গেল
3 দিনও সময় লাগতে পারে, আবার অনেকের হচ্ছে 1 সপ্তাহ সময় লাগে। তো ওই টাইমটাই আপনাকে হচ্ছে একটু মাথায় রেখে তারপরে ওই সময়ের হাতেই আপনার হচ্ছে সবগুলো কিন্তু পড়ালেখা কিন্তু শেষ করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই অনেক, অনেক গুরুত্বপূর্ণ। তো এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে সময় হাতে থাকতেই যেন হচ্ছে আপনি রিভিশনটা যাতে স্টার্ট করতে পারেন। এটা অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট দেখা যায় যে পরীক্ষার আগের রাতে হচ্ছে আপনারা কি বলে ছোটখাটো কয়েকটা অধ্যায় বা হচ্ছে আপনারা যে দেখা গেল যে হচ্ছে টিচার যে সাজেশন দিয়েছে সেটার উপর ভিত্তি করেই জাস্ট হচ্ছে পড়ে জাস্ট তারপরে আবার পুরোপুরিও আপনারা অনেকে শেষ করেন না, মোটামুটি একটু রিভাইজ করে তারপরে চলে যান পরীক্ষায়। এতে কিন্তু আপনারা বেশিরভাগই আনকমন টপিকগুলোই কিন্তু পান, ঠিক আছে? পরীক্ষার হলে যে সারপ্রাইজড হন, স্বাভাবিক, এটা হওয়াটাই, কারণ আপনি পর্যাপ্ত প্রিপারেশন নিয়েই কিন্তু এক্সামে যাননি। তো এইটাই হওয়ার কথা ছিল এবং এটাই কিন্তু হয়। তো এটার জন্য অবশ্যই আপনাকে সময়ের মধ্যেই কিন্তু প্রিপারেশনটা শেষ করতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট পরীক্ষার জন্য আমার 3 বা 2 দিন বা 3 দিন আগে যেন আমার পড়াগুলো শেষ হয় বা যেন কমপ্লিট থাকে। ওই সময়টুকু আপনার ক্যালকুলেট করে আপনাকে অবশ্যই পড়ালেখা শুরু করতে হবে। ঠিক আছে? তো এইজন্য আমি বললাম যে আগে থেকে রিভিশন কিন্তু শুরু করতে হবে। এখানে কিন্তু সময়ের ব্যাপারটাই আমি কিন্তু বুঝিয়েছি। ঠিক আছে? ওকে, তো আশা করি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এবারে আমরা ৩ নাম্বার যেই টিপসটা আছে সেটাতে আমরা যাব। ওকে, তো ৩ নাম্বার যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ সময় আমাদের যেহেতু মেইনটেইন করতেই হবে, তো এটার জন্য অবশ্যই আমাদের একটা রুটিন কিন্তু তৈরি করতে হবে, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষার যে লেভেলেই থাকেন না কেন, একটু আগেই আমি বলেছিলাম যে যেকোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পনা কিন্তু প্রয়োজন আছে। সেই পরিকল্পনার চার্ট অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। এখন পরিকল্পনা চার্ট যে সবসময় আপনি কি বলে খাতা কলমে লিখেই যে রুটিন করবেন বিষয়টা এরকম না। এই রুটিনটা আপনার হচ্ছে অ্যালার্ম আকারেও আপনি কিন্তু ইউজ করতে পারেন। এখন বর্তমানে অনেক অ্যাপস কিন্তু এরকম আসছে মোবাইলে, যে আপনাকে হচ্ছে টাইম টু টাইম হচ্ছে আপনার খবর দিবে যে হচ্ছে আপনার এই টাইমে পড়তে বসা উচিত, এই টাইমে হচ্ছে ঘুমানো উচিত। তো একটা ডেইলি রুটিনে অবশ্যই লাইফ থাকলে এটা আসলে সকল ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয়। শুধুমাত্র পড়ার ক্ষেত্রেও আমি যে বলব বিষয়টা এরকমও না। তো অবশ্যই পরিকল্পনার চার্টটা অনেক গুরুত্বপূর্ণ, যে এতটুকু সময় আমি পড়বো, এতটুকু সময় হচ্ছে আমার বিশ্রামের থাকবে। এরপর এতটুকু সময় যদি আমি বাহিরে যাই তাহলে বাহিরে যাব। তো এতটুকু সময় যদি আমি অন্যান্য এক্সট্রা যদি কাজ যদি থাকে তাহলে সেগুলো করব। তো এই টাইপের একটা চার্ট আপনার সুবিধা মতোই আপনি করবেন। তো এটা অনেক বেশি আমার মনে হয় গুছানো হবে আপনার লাইফটাও। ঠিক আছে? পাশাপাশি তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন। আমি স্টিল নাও এটা কিন্তু করি। ঠিক আছে? আমার লাইফে। তো যেটা আমার টাইম ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে গেছে। বিশ্বাস করেন, এটা যদি কেউ করেন তাহলে এটা অনেক, অনেক ইফেক্টিভ। প্রচুর ইফেক্টিভ। আর চেষ্টা করবেন অবশ্যই ফলো করার। এমন না যে শুধু করেই রেখে দিলাম, এরকম না। ইনশাল্লাহ আপনার নিজের প্রতি একটা ডেডিকেশন আনবেন, হবে আশা করি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে ৪ নাম্বার যে টিপস আছে সেখানে একটু যাচ্ছি। তো ৪ নাম্বার যে বিষয়টা আছে, যেটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আপনারা অনেক টানা কিন্তু পড়তে থাকেন। বিশেষ করে হচ্ছে অনেক স্টুডেন্ট দেখা যায় যখন যারা হচ্ছে অলরেডি পারেন যে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা টানা পড়তে, বাট হ্যাঁ, অনেকেও কিন্তু আবার সবার ব্রেইন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু সেম ব্রেইন কিন্তু দেয়নি। ঠিক আছে? অনেকের হয়তো একটু বেশি পড়া লাগে, অনেকের একটু কম পড়লেও হয়তো হয়ে যায়। ঠিক আছে? সেটা নরমাল ভাবে হচ্ছে আল্লাহ প্রদত্ত। তবে হ্যাঁ, যে কাজটা আপনি করতে পারেন, অর্থাৎ এরকম যদি হয় যে পড়ার ক্ষেত্রেও দেখা যাবে একটা সময় এসে আপনার কিন্তু একটু বিরক্ত বোধ করবেন। তো এই বিরক্তি বোধটা কাটানোর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি একটু অবশ্যই এখানে একটু ব্রেক নিয়ে নিবেন। ঠিক আছে? এখন ব্রেকের ক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন, ব্রেকের ক্ষেত্রে হচ্ছে আপনি একটু খাবার খেতে পারেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই ভারী খাবার কিন্তু খাওয়া যাবে না। ঠিক আছে? তো আমি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে পড়ার সময় কখনোই হচ্ছে ভারী খাবারগুলো খাবেন না। হালকা খাবারগুলো যেগুলো আছে সেগুলোই গ্রহণ করার চেষ্টা করবেন। যেমন বিস্কুট হতে পারে, তারপরে হচ্ছে আপনার কি বলে কেক হতে পারে। তো এই টাইপের খাবারগুলো, আর অবশ্যই পানি রাখবেন পড়ার টেবিলের পাশাপাশি। ঠিক আছে? তো এটা অনেক বেশি ভালো। কারণ পড়ার ক্ষেত্রেও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার আছে। মুখ কিন্তু শুকায় যেতে পারে পড়তে, পড়তে, স্বাভাবিক। আচ্ছা, তো যেটা গুরুত্বপূর্ণ যে কিছুক্ষণ পরপরই অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে? একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ব্রেক নিতেই হবে। ঠিক আছে? কারণ ব্রেক নিলে হচ্ছে আপনার ব্রেইনটা রেস্ট করার সুযোগ পাবে। কারণ আপনি যদি টানা যদি পড়েই যান তাহলে দেখা গেল হচ্ছে কি আপনার পড়াটা হচ্ছে ইফেক্টিভ নাও হইতে পারে। যে আপনি পড়তেছেন বাট মনে থাকতেছে না।
অনেক স্টুডেন্ট আমার কাছে এই কমপ্লেইনটা কিন্তু করে যে স্যার আমরা হচ্ছে পড়ি ঠিকই বাট হচ্ছে আমাদের মনে থাকে না। এটাও একটা কারণ হতে পারে যে আপনি ব্রেক কিন্তু নেন না বা হচ্ছে নির্দিষ্ট টাইমে নিজেকে ব্রেক দেন না। তো যার কারণে হচ্ছে এটা কিন্তু হইতে পারে। ঠিক আছে? তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমি এখানে ব্রেক বলতে কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটির কিন্তু বুঝাইনি। তো অনেকে ব্রেক বলতে আবার আপনারা এটা বুঝেন না যে স্যার হয়তো হচ্ছে Facebook অথবা YouTube এ যাইতে বলছে, বিষয়টা এরকম না। না। ওইখানে গেলে আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। কারণ সেখানে গেলে আমাদের টাইম অনেক কিল হয়ে যাবে। ঠিক আছে? তো এটা কখনোই করবেন না। ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবসময় পড়ার সময় মোবাইলটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব দূরে রাখার। ঠিক আছে? ইম্পোর্টেন্ট মেসেজ বা কল ছাড়া কোনো কিছু অ্যাটেন্ড না করার। ঠিক আছে? ওকে। কারণ বিরতি নেওয়ার আরো অনেক ওয়ে কিন্তু আছে। আপনি বাহিরে থেকে ৫ মিনিট বা ১০ মিনিট হেঁটেও আসতে পারেন। এটাও একটা বেস্ট ওয়ে হইতে পারে। ঠিক আছে? তো বাট হ্যাঁ, মোবাইলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এ যাওয়া যাবে না। ওকে, তো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এবার আমরা একটু আসি ৫ নাম্বার যে টিপসটা আছে যেটা ইম্পর্টেন্টই কিন্তু আছে। তো ৫ নাম্বার টিপসে আমরা যাচ্ছি। তো ৫ নাম্বার টিপস যেটা আছে সেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোনো বিষয় বাদ না দেওয়া। কারণ অনেক শিক্ষার্থীরা এরকম আছেন যে আপনারা হচ্ছে কিছু টপিক এরকম আছেন যে আপনার বুঝতেছেন না বা হচ্ছে আপনার কোনো প্রবলেম যদি থাকে তাহলে অবশ্যই আপনার হচ্ছে টিচারের সহায়তা কিন্তু নিবেন। এখন তো বর্তমানে হচ্ছে ইউটিউবেও মোটামুটি ভালোই অনেক পড়ালেখার অনেক রিসোর্স কিন্তু পাওয়া যায়। তো সেটার ক্ষেত্রেও আপনি হেল্প নিতে পারেন সেক্ষেত্রেও। আর যদি আপনি নিজে থেকে যদি পারেন চেষ্টা করলে তাহলে তো কোনো কথাই নেই। এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এছাড়াও হচ্ছে আপনি যদি কোনো টিচারের কাছে পড়েন অথবা যদি কোনো কোচিংয়ের যদি পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোচিংয়ের স্যার ম্যাডামদের স্যার ম্যাডামদের কাছে হচ্ছে আপনি অবশ্যই নিয়ে যাবেন আপনার প্রবলেমগুলো। বাট পরীক্ষার সময় যদি তাদেরকে রিচ করতে না পারেন তাহলে সেটার জন্য বেস্ট ওয়ে এটাই হইতে পারে যে ইউটিউবেও এখন কিন্তু বর্তমানে অনেক রিসোর্স কিন্তু আছে। ঠিক আছে? যেমন আপনি এই ভিডিওটা যে দেখতেছেন, এই ভিডিও তারপরে পাশাপাশি আপনার পড়ালেখার ভিডিও আপনি যে লেভেলের মোটামুটি ধরতে গেলে অনার্স মাস্টার্স একটু কম থাকতে পারে। তবে আপনার জেনারেল লাইনের হচ্ছে বেশিরভাগ সাবজেক্ট কিন্তু আছে। ঠিক আছে? ভিডিও আকারে কিন্তু আছে। হয়তো খুঁজতে একটু সমস্যা হইতে পারে বা একটু টাইম লাগতে পারে। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, তারপরেও অবশ্যই নিজেকে অবশ্যই চেষ্টা করা উচিত। তাহলে আশা করি সমস্যা হবে না। কারণ অবশ্যই একটা প্রচেষ্টা তো থাকতেই হবে, তাই না? আচ্ছা, তবে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় বাদ না দেওয়ার ক্ষেত্রে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যে বিষয়গুলো বাদ দিচ্ছেন সেটাও আপনাকে একটু দেখতে হবে যে আপনি কি পরিমাণ রিস্ক নিচ্ছেন। ঠিক আছে? কারণ যদি এরকম হয় যে 100% এর মধ্যে যদি আপনি 60% টপিক যদি বাদ দেন তাহলে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে? এখন বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না, সেটা আপনি কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবেন। তো এজন্য অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকগুলো সংগ্রহ করবেন। আপনি যেই পরীক্ষাই দেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সেটার প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করতে। ঠিক আছে? প্রশ্ন ব্যাংক মুখস্থ করার ট্রাই করবেন না। অবশ্যই চেষ্টা করবেন প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নের ধরনগুলো যেগুলো আছে, সেগুলো একটু ভালো করে খেয়াল করতে। অর্থাৎ কোন রিলেটেড টপিক থেকে প্রশ্ন আসতেছে। এই বিষয়টা অনেক স্টুডেন্ট দেখা যায় হচ্ছে প্রশ্ন ব্যাংক হচ্ছে শুধু মানে মুখস্থই করে যায়, বিষয়টা কিন্তু এরকম না। প্রশ্ন ব্যাংক মূলত দেওয়াই হয়েছে এই কারণে যাতে হচ্ছে আপনি ভালোভাবে প্রশ্নর অ্যানালাইসিস করতে পারেন, একটু বিশ্লেষণ করতে পারেন, প্রশ্ন নিয়ে একটু গবেষণা যাতে করতে পারেন। অর্থাৎ কোন রিলেটেড কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে আপনি যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন। ঠিক আছে? তো এখানে অনেক বিষয় কিন্তু আছে। তো যাই হোক, এত বেশি কিছু না বললাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ওকে, তবে মূল কথা হচ্ছে যে কোনো বিষয় আপনি বাদ না দেওয়া। ঠিক আছে? আর বাদ দিলেও সেটার পরিমাণটা যেন খুব বেশি না হয়। ঠিক আছে? কারণ দেখা গেল হচ্ছে আপনি সৃজনশীলের জন্য বাদ দিলেন, ঠিক আছে, বাট বাকিগুলো থেকে আপনার কমন পড়লো না তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে? অর্থাৎ চেষ্টা করবেন যতটা সম্ভব 100% সিলেবাসটাই কমপ্লিট করার। তাহলে আর আপনার বাড়তি কোনো চিন্তা থাকবে না। কারণ সিলেবাসের বাহিরেও আমার মনে হয় কিছু টপিক এটলিস্ট দেখে নেওয়া উচিত। কারণ বলা যায় না। পরীক্ষার সময় যদি আনকমন টপিক চলে আসে তখন তো প্রবলেম, তাই না? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ৬ নাম্বার যে টিপসটা আছে সেখানে একটু যাচ্ছি। তো ৬ নাম্বার টিপস হচ্ছে যেটা আমার কাছে অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ লেগেছে। আর এখানে অনেক স্টুডেন্টরা বিশেষ করে বর্তমানের যে শিক্ষার্থীরা যারা রয়েছেন এমনকি চাকরিজীবীও যারা রয়েছেন, যারা একদম কর্মব্যস্ততায় আছেন তাদের ক্ষেত্রে একটু মানে
তাদের ক্ষেত্রে একটু নাই বলতেছি, কারণ স্বাভাবিক, তাদের বিষয়টাও আমি বুঝি। কারণ বিশেষ করে যারা এরকম আছেন, যারা পার্ট টাইম জব করেন পড়ালেখার পাশাপাশি, তাদের জন্য বিষয়টা একটু মেনটেন করার কষ্টসাধ্য। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। তো কাজটি হচ্ছে ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময় রাখবেন, ঠিক আছে? আর যদিও হচ্ছে আমাদের বলা হয় যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের জন্য অ্যাটলিস্ট হচ্ছে ৭ থেকে ৮ বা ৮ থেকে ৯ ঘন্টা হচ্ছে ঘুমের প্রয়োজন আছে। তবে হ্যাঁ, অ্যাটলিস্ট চেষ্টা করবেন হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট ৫ ঘন্টা এরকম বের করার। ঠিক আছে? কারণ বর্তমানের ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থীরা হ্যাঁ, রাত জেগে পড়ে ঠিক আছে, বাট তারা ঘুমায়া যায় হচ্ছে অনেক রাত্রে। ঠিক আছে? তো এটা আসলেই মানে বোধগম্য নয়। কারণ অনেক সময় দেখা যায় আপনার এই ঘুমানোর অর্থাৎ পর্যাপ্ত ঘুম না থাকার কারণে দেখা যায় আপনার শরীর অনেক উইক হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে আপনি অ্যাক্টিভ ভাবে হচ্ছে পরীক্ষাটা দিতে পারেন না। তো যার কারণে এটা আপনার পরীক্ষার নাম্বারিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক ইফেক্ট পড়ে। ঠিক আছে? দেখা গেল আপনি পারা টপিক গুলো তখন হচ্ছে ভুল অ্যান্সার দিয়ে দিতেই পারেন। ঠিক আছে? এটা কিন্তু ঘুমের ক্ষেত্রটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পর্যাপ্ত পরিমাণে যে ঘুমটা। ঠিক আছে? কারণ এটা অনেক কিছু আপনার পারফরম্যান্সে, পরীক্ষার পারফরম্যান্সেও কিন্তু ইফেক্ট ফেলবে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা হচ্ছে ঘুমানোর যে সময়টা সেটা যেন বের করতে পারি। ঠিক আছে? আপনি আপনার সময় বুঝে অবশ্যই বের করবেন। তো যেটা বললাম এট লিস্ট ৪ থেকে ৫ ঘন্টা অবশ্যই আপনাকে বের করতে হবে দৈনিক। ঠিক আছে? আর হ্যাঁ, কেউ হচ্ছে আবার এরকম কইরেন না যে হচ্ছে ঘুমানোর যেহেতু প্রয়োজন আছে তার মানে হচ্ছে পড়া বাদ দিয়ে আমি ঘুমাবো, বিষয়টা এরকমও না। ঠিক আছে? যে অতিরিক্ত ঘুমাইলেও কিন্তু আবার প্রবলেম আছে। ঠিক আছে? ১০-১২ ঘন্টার যদি উপরে হয়ে যায় তাহলে হচ্ছে কিন্তু শরীর খারাপ হবার চান্স কিন্তু আছে। ঠিক আছে? তো অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এবারে আমরা একটু ৭ নাম্বার যেই টিপসটি আছে সেখানে একটু যাচ্ছি। ওকে, তো ৭ নাম্বারে আমরা বলছি যে অন্যের সঙ্গে তুলনা না করা। আসলে এটা অনেক ইম্পোর্টেন্ট, কারণ একটু আগে হচ্ছে যদিও আমি বলেছিলাম যে আমাদের নরমালভাবে অনেক এটার মাইন্ডসেট আছে। তবে হ্যাঁ, এটা খারাপ কিছু না যদি অন্যকে কেউ কপি করতে চায়। অবশ্যই ভালো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই করেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? অবশ্যই খারাপ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। অবশ্যই চেষ্টা করব সবাই। তো অন্যের সঙ্গে তুলনা না করা। আর যেটা আমি বললাম যে অনেকের হয়তো হচ্ছে এরকম হইতে পারে তার জন্য সুইটেবল অর্থাৎ তার জন্য এই পড়ার ধরনটা অনেক ভালো। বাট সেটা আপনার জন্য নাও হইতে পারে। ঠিক আছে? বা হচ্ছে তার রেজাল্ট অনেক ভালো হচ্ছে। তো অনেকে দেখা যায় হচ্ছে এটা দেওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে অনেক দেখা যায় স্কুল লাইফে হোক বা কলেজ লাইফে হোক বা ভার্সিটি লাইফে হোক, এমনকি কর্মক্ষেত্রেও কিন্তু এটা থাকতে পারে। ঠিক আছে? যে অনেক সময় দেখা যায় এটা কনফিডেন্স লো হয়ে যায় আপনার। কারণ আপনি মনে করেন যে না, আপনার ফ্রেন্ড অথবা হচ্ছে আপনার পরিচিত কেউ হইতে পারে বা আপনার আপনি যেটা মনে করেন যে আপনার শত্রু হইতে পারে স্বাভাবিক। যে মনে করেন যে না, ও তো অনেক ভালো পড়ে এই সেই, ওরই সাকসেস হওয়ার মানে চান্স আছে, আমার কি আর সম্ভব এই সেই। তো এই ধরনের মনোভাব কিন্তু আসলে রাখা যাবে না। ঠিক আছে? তো এজন্য অবশ্যই কি করা যাবে না, অর্থাৎ আপনার কনফিডেন্সের লো কিন্তু রাখা যাবে না, অবশ্যই কনফিডেন্স হাই রাখা লাগবে। ঠিক আছে? আর অন্যের সঙ্গে হচ্ছে আমরা অবশ্যই তুলনা করব না। ঠিক আছে? অর্থাৎ আমাকে পারতেই হবে বিষয়টা এরকম। কারণ অনেক সময় দেখা যায় এক্সপেকটেশন অতিরিক্ত হাই হইলেও কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? কারণ এটা যদিও আমি একটা ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে? তারপরে আবার বলতেছি যে অতিরিক্ত এক্সপেকটেশন রাখলে দেখা যায় আপনি যদি সেটা অ্যাচিভ করতে না পারেন তাহলে এটা অনেক, অনেক বেশি কষ্টদায়ক হয়। ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে আপনাকে একটা পরিকল্পনা মাফিকই কিন্তু চলতে হবে। কিন্তু যদি সেটা কোনো না কোনোভাবে যদি অসফল হয়, তাহলে অবশ্যই সেটা থেকে হতাশ হওয়াটা আসলে মানে মানে হতাশ হওয়াটা আসলে যাবে না। তো অবশ্যই সেখান থেকে অবশ্যই আপনি শিক্ষা নিবেন। শিক্ষা নিয়ে তারপর হচ্ছে আবার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ঠিক আছে? তবে যেটা বললাম অন্যের সঙ্গে তুলনা না করা, আর এখানে একটা অহংকারের ব্যাপারও কিন্তু চলে আসে। ঠিক আছে? তো অহংকার, হিংসা এগুলো থেকে অবশ্যই, অবশ্যই আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ, যেটা কিন্তু আমাদের ধর্মীয় দিক থেকেও কিন্তু ঠিক না। ঠিক আছে? কোনো ধর্মীয় বিষয়েও কিন্তু এটা অহংকার এবং হচ্ছে কি বলে তারপরে হচ্ছে হিংসা এগুলো কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বর্জন করতে বলা হয়েছে। তো অবশ্যই এটা স্টুডেন্ট লাইফেও অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে ৮ নাম্বার যে টিপস অর্থাৎ সবার লাস্টের যে টিপস আমার কাছে মনে হয়েছে, তো সেইটায় আসি। ওকে? তো ৮ নাম্বার যেটা সেটা হচ্ছে অবশ্যই ইতিবাচক যে মনোভাব সেটা রাখতে হবে, অর্থাৎ পজিটিভ মাইন্ডসেট এবং হচ্ছে কনফিডেন্স থাকতে হবে। কিন্তু অবশ্যই ওভার কনফিডেন্স কিন্তু থাকা যাবে না।
অর্থাৎ আমি পড়ি নাই, কিছু নাই, কোনো প্রিপারেশন নাই, বাট হ্যাঁ আমি কনফিডেন্স আছি, আমি দেখে লিখতে পারবো, এই সেই। তো এই ধরনের মাইন্ডসেট কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? তো অবশ্যই পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। তো যেটা বললাম, এই পর্যন্ত 7টা যে কাজটা আছে, 7টা টোটাল যে টিপস আছে, এটার পাশাপাশি অবশ্যই 8 নাম্বার টিপস, যেটা অবশ্যই সবসময় কিন্তু রাখতে হবে, শুধু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু না, আমাদের ডেইলি লাইফে অবশ্যই আমাদের কি পজিটিভ থাকাটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ পজিটিভ যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু ভাইয়া এবং আপুরা আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে কিন্তু পারেন না, ঠিক আছে? কারণ নেগেটিভ চিন্তা করলে সবসময় রেজাল্ট অধিকাংশ দেখা যায় যে নেগেটিভই আসে, ঠিক আছে? কারণ অনেকে বলতে পারেন যে নেগেটিভ নেগেটিভ হইলেও তো স্যার পজিটিভ হয়, বিষয়টা এরকম না, ঠিক আছে? রিয়েল লাইফে অবশ্যই হচ্ছে আমাদের পজিটিভই কিন্তু থাকা লাগে, ঠিক আছে? আর পজিটিভ থেকেই আপনার পজিটিভ রেজাল্ট আসে এবং হচ্ছে ইনশাল্লাহ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায়। তারপরেও যদি না আসে, তো যেটা বললাম অবশ্যই ধৈর্য ধরতে হবে। কারণ দেখা যায় অনেক সময় আমরা অনেক কিছুতে আফসোস করি যে আমার এটা হইল না, ওইটা হইল না, এই সেই, কিছু পেলাম না লাইফ থেকে। হইতে পারে হচ্ছে স্রষ্টা আপনার জন্য এর থেকেও ভালো কিছু রেখেছেন সামনে। তো বিশেষ করে মুসলিম যারা আছেন তাদেরকে বলতেছি, হতাশ হওয়া কিন্তু যাবে না, ঠিক আছে? মুসলিমরা কখনো ইনশাল্লাহ হতাশ হয় না। ওকে, তো যেটা বললাম যে কনফিডেন্স অবশ্যই রাখতে হবে, আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের পজিটিভনেস, আমাদের পজিটিভ মাইন্ডসেট অবশ্যই থাকতে হবে পরীক্ষার জন্য। ওকে, তো এই 8টি বিষয় যদি আমরা ভালোভাবে যদি ফলো করতে পারি আমাদের ডেইলি লাইফে, তো এটা পরীক্ষা তো পাশাপাশি কিছু কিছু বিষয় এরকমও ছিল যেটা আমাদের ডেইলি লাইফের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বাট হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই ভিডিওর, যে পরীক্ষার যে ভয় ভীতিটা দূর করার এই 8টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন এই 8টির থেকে, যদি অ্যাটলিস্ট আপনি যদি 6টাও যদি ভালো করে ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি এর সুফল কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা একটু বাড়তি টিপস আমি একটু দিয়ে দিচ্ছি, যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে অবশ্যই পড়ালেখার শুরুতে অবশ্যই আপনারা অবশ্যই স্রষ্টাকে স্মরণ করে তারপরে হচ্ছে পড়ালেখা শুরু করবেন, ঠিক আছে? এটা অনেক অনেক বেশি ভালো, ঠিক আছে? আর যারা মুসলিম আছেন তারা অবশ্যই স্মরণ শক্তির একটা দোয়া আছে, সেটা অবশ্যই কয়েকবার পড়ে এরপর বিসমিল্লাহ বলে তারপর পড়ালেখা শুরু করবেন। পড়ালেখা যাই হোক না কেন অবশ্যই স্টার্ট করলে ইনশাল্লাহ আপনার মনে থাকবে। কারণ অনেকে দেখা যায় পড়লে বারবার পড়তেছেন বাট মনে থাকতেছে না, ইনশাল্লাহ তাহলে আশা করি স্রষ্টা আপনাকে অবশ্যই সাহায্য করবেন, ঠিক আছে? ওকে, তো আমি আবির স্যার, তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল অনেক। তো আজ তাহলে আমি এখান থেকে বিদায় বিদায় নিচ্ছি মূলত। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো। ইনশাল্লাহ আবারও আমি চেষ্টা করব আপনাদের কাছে এ ধরনের